এবার দেখেন, এবার কি বলতেছি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। সো সো আমাদের সফটওয়্যারটা শুধু বানাইলেই কিন্তু হবে না, আমাদের সফটওয়্যারটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়। তো সেই জন্য কি আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোয়ালিটি সম্পন্ন বলতে কি বোঝায়, আপনি মনে করেন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইলেন, এটা যদি যে কোনো সময় ক্র্যাশ করে, তো সেটা কিন্তু আসলে হলো না। বা আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, সেটা যেন অবশ্যই কি রেসপন্সিভ হয়। রেসপন্সিভ বলতে কি বোঝায়, যে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার পিসির যে স্ক্রিনে কোনো যেরকম, ডিভাইসে যাতে ওই হ্যাঁ। সো তার মানে কি, তার মানে হ্যাঁ, আপনার আপনার কোয়ালিটিটা যেন, আপনি ল্যাপটপে দেখতেছেন ঠিক মতো, বাট আপনি মোবাইলে দেখতেছেন ওয়েবসাইটটা ভালো মতো আসতেছে না, উল্টাপাল্টা হয়ে গেছে ছবিগুলা বা বিভিন্ন ফরম্যাট গুলা, ঠিক আছে। তো সেইগুলো চিন্তা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেই জন্য আসলে এই যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে। তারপরে আসেন দেখেন, সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট আপনার যেটা বোঝায় সেটা হচ্ছে যে, আপনার সফটওয়্যারে যদি কোনো চেঞ্জ আসে, ঠিক আছে। সো একটা মনে করেন যে আপনার একটা চেঞ্জ, মনে করেন যে আপনার এই টোটাল জিনিসটাকে আপনার একটা সফটওয়্যার ধরেন, ঠিক আছে। তো সফটওয়্যার এই পার্টটাতে ধরেন চেঞ্জ আসলো, সো চেঞ্জটা এমন ভাবে ম্যানেজ করতে হবে, বা আপনার সফটওয়্যারকে ধরেন এরকম অনেকগুলো মডিউলের কম্বিনেশন ধরেন, বা মডিউলের ইন্টিগ্রেশন ধরেন। সো ধরেন আপনার এই পার্টটাতে আপনার সফটওয়্যার একটা চেঞ্জ আসলো, যে আপনার ক্লায়েন্ট বলতেছে যে সফটওয়্যারের এই পার্টটাকে আমার এই পার্টটা মানে এই পার্টটাতে এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে। সো এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন অন্যান্য গুলা আনএফেক্টেড থাকে। সো ধরেন এই জিনিসটা চেঞ্জ করলেন, এই জিনিসটা চেঞ্জ করার ফলে এগুলোতে অনেকগুলো চেঞ্জ হয়ে গেল। তো সেইটা আসলে কি আমরা চাই না, ঠিক আছে। তো যদি কোনো চেঞ্জ আসে আমার সফটওয়্যারে, কোনো পার্টে কোনো চেঞ্জ আসে, সো এমন ভাবে আমাকে চেঞ্জ গুলা ম্যানেজ করতে হবে যেন বাকি পার্ট গুলো আনএফেক্টেড থাকে, বা আমার সফটওয়্যারের কোনো ফাংশনালিটিস যেন চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে। এরপরে কি বলতেছে দেখেন, এরপরে বলতেছে যে ওয়ার্ক প্রোডাক্ট প্রিপারেশন এন্ড প্রোডাকশন। একটা সফটওয়্যার বানাইতে গেলে আপনাকে তো বিভিন্ন রকম মডেল ফলো করা হইতে পারে, মানে মডেল ফলো করা হয় নরমালি, বা বিভিন্ন রকম প্রসেস ফলো করা হয়। যেমন ওয়াটারফল মডেল আছে, ইনক্রিমেন্টাল মডেল আছে, অ্যাজাইল মডেল আছে, ঠিক আছে। তো সেই মডেল গুলার একটা, আপনি কোন মডেল ইউজ করবেন সেইগুলা ঠিক করবেন। প্লাস ওই মডেলের জন্য একটা ডকুমেন্টেশন বানাবেন। ডকুমেন্টেশন বলতে যে কিরকম কি করতে হবে। আবার মনে করেন যে একটা লিস্ট বানাবেন, যে এই মডেলে আমাকে এই লিস্টগুলো, মানে এই জিনিসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো এই যে মনে করেন যে বিভিন্ন মডেল, ডকুমেন্ট, বা বিভিন্ন ফর্ম, বা বিভিন্ন লিস্ট, ঠিক আছে, এই টাইপ কাজগুলো হচ্ছে আপনার যে ওয়ার্ক প্রোডাক্ট প্রিপারেশন এন্ড প্রোডাকশন এই সেক্টরে পড়ে, ঠিক আছে। এরপরে আসেন দেখেন, রিউজেবিলিটি ম্যানেজমেন্ট। রিউজেবিলিটি হচ্ছে কিসের কনসেপ্ট বলেন তো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটাই কিন্তু রিইউজেবিলিটি। মানে কি, আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, একটা ক্লাস লিখেন, সেই ক্লাসটা কি বিভিন্ন ভাবে রিইউজ করতে পারেন, বিভিন্ন অনেকগুলা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, সো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনার সফটওয়্যারের কোড গুলা এমন ভাবে লিখবেন, ঠিক আছে, মনে করেন আপনার সফটওয়্যার কোড গুলো আপনি এমন ভাবে লিখবেন, বা সফটওয়্যার কোন একটা মডিউল এমন ভাবে লিখবেন যেন সেটা ভবিষ্যতে আবার ইউজ করা যাইতে পারে, আবার নতুন করে কোড না লিখে। তো ধরেন এই কোডটা মিলে আমার একটা মডিউল হলো, ঠিক আছে। সো এই মডিউলটা কি, ধরেন আমার সফটওয়্যার বানানোর একটা পার্টে এই মডিউলটা ইউজ হলো। আবার মনে করেন আপনি সফটওয়্যার বানাচ্ছেন, বানানোর পরে আবার সফটওয়্যার বানানোর আরেকটা পার্টে, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট আরেকটা পার্টে এই কোডটা ইউজ হইতে পারে, বা এই মডিউলটা আবার কাজে লাগতে পারে। সো আপনি এই কোডটা এমন ভাবে লিখবেন যেন নেক্সট টাইম যদি আপনার দরকার হয়, তাহলে এই মডিউলটা বা এই কোডটা আপনি আবার ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে কি, রিইউজ করবেন আপনি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার মেইনলি রিইউজেবিলিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপরে কি আসে, তারপরে হচ্ছে আপনার মেজারমেন্ট। মেজারমেন্টটা কি? মেজারমেন্টটাও ধরেন অনেকটা আপনার ওয়ার্ক প্রোডাক্ট প্রিপারেশন ও প্রোডাকশনের মতো। সো এইখানেও হচ্ছে আপনি স্টেক হোল্ডার কারা, কেউ কি বলতে পারেন? স্টেক হোল্ডার হচ্ছে আপনার সফটওয়্যার, আপনি যে সফটওয়্যার বানাইতেছেন,
এই সফটওয়্যারের সাথে রিলেটেড যারা যারা আছে, যেমন ধরেন এই সফটওয়্যার কে ইউজ করবেন, আপনি এই সফটওয়্যারটা কে ইউজ করবে, তারা এক ধরনের স্টেক হোল্ডার। আবার আপনাকে যারা বানাইতে দিছে তারাও এক ধরনের স্টেক হোল্ডার। সো আপনি স্টেক হোল্ডারদের চাহিদা অনুযায়ী স্টেক হোল্ডাররা কি কি চাইতেছে একটা সফটওয়্যার, বা স্টেক হোল্ডারদের কি কি রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলো মাথায় রেখে আপনি আপনার প্রোডাক্ট আপনার প্রজেক্টটা ইয়া করবেন আর কি। প্রজেক্টটা আপনি ম্যাপ করবেন, বা আপনার প্রজেক্টটা আপনি সেইভাবে ছক কাটবেন আর কি। ঠিক আছে? আর লাস্ট একটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে? সো রিস্ক ম্যানেজমেন্টটা এরকম, ধরেন আপনি সফটওয়্যার বানাইতেছেন, সেই সফটওয়্যার বানানোর একটা পার্টে, ধরেন এই সফটওয়্যার বানানোর একটা পার্টে আপনি একটা রিস্ক নিলেন বা একটা কোড লিখলেন, সেটা কাজ করে না, বাট সেটা আমার আসলে দরকারও নাই। বুঝতে পারছেন? ধরেন আহ, আহ, একটা আপনি রিস্ক নিচ্ছেন আর কি। রিস্কটা কিরকম, যে সফটওয়্যার কোডে এই পার্টে এই কোডটা লিখলেন, বাট ভাবলেন এই কোডটা ধরেন যে এমন একটা কোড, যে কোডটা পরে আপনাকে হার্ম করতে পারে, বা আপনার সফটওয়্যার ফাংশনালিটিকে হ্যাম্পার করতে পারে। ঠিক আছে? সো আপনি যখন লিখতেছিলেন তখন রিস্কটা নিলেন হচ্ছে কিভাবে, যে না, কোডের এই লাইনটা থাক, বা কোডের এই মডিউলটা থাক, পরে দেখা যাবে আর কি। এখন তো কোনো সমস্যা করতেছে না, মানে কোডের এই মডিউলটা বা এই কোডটা এখন তো কোনো সমস্যা করতেছে না, পরে করলেও করতে পারে, বাট আপনি একটা রিস্ক নিলেন আর কি, যে না থাক, এটা চেঞ্জ করার দরকার নেই, আমি রিস্ক নিয়ে এই কোডের এই পার্টটুকু রেখে দিই। বাট পরে যে যদি দেখেন যে কোডের এই এই পার্টটুকু আপনি যে রিস্ক নিয়েছিলেন, সেটার জন্য আপনার পুরা সফটওয়্যারের সব ফাংশনালিটিস বা টোটাল সফটওয়্যার সবকিছু চেঞ্জ হয়ে যায়, সেটাও কিন্তু একটা সমস্যা। সো এই রিস্ক ম্যানেজমেন্ট, এমন ভাবে রিস্ক নিবেন যেন আপনার সফটওয়্যারের পরে যেন আপনার সফটওয়্যারে এই যে রিস্ক নিছিলেন পূর্বে রিস্ক নেওয়ার জন্য পরে যেন সফটওয়্যারের ফাংশনালিটিস বা সফটওয়্যারের টোটাল যে আর্কিটেকচার বা ডিজাইন বা টোটাল যে আউটপুট, সেই জিনিসটা যেন চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে? সো এই রিস্ক জিনিসটা মাথায় নিবেন, রিস্ক নিবেন, কিন্তু ওইভাবে মাথায় রাখবেন যে হ্যাঁ, এই রিস্ক নেওয়াটা যেন পরে আমাকে সাফার না করায়। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার আসলে রিস্ক ম্যানেজমেন্ট। সো এইগুলো হচ্ছে আসলে আপনার আমব্রেলা অ্যাক্টিভিটিস। আমব্রেলা অ্যাক্টিভিটিস কি বলছিলাম? আমব্রেলা অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আপনার মেইন অ্যাক্টিভিটিস একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে। আর আমব্রেলা অ্যাক্টিভিটিস গুলো আসলে আপনার হেল্প করে, এই ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলোকে বিভিন্ন ভাবে হেল্প করে থাকে আমব্রেলা অ্যাক্টিভিটিস গুলো। ঠিক আছে? সো আমব্রেলা মানে কি? আমব্রেলা মানে যে আমরা কিন্তু জানি ছাতা। ঠিক আছে? সো ধরেন এই পাঁচটা পাঁচটা হচ্ছে মানুষ, ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস এর যে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে আলাদা আলাদা মানুষ। কমিউনিকেশন একটা মানুষ, প্ল্যানিং একটা মানুষ, মডেলিং একটা মানুষ, কনস্ট্রাকশন একটা মানুষ, ডিপ্লয়মেন্ট একটা মানুষ। তো তাদেরকে আসলে ছাতা ধরে আছে আমব্রেলা অ্যাক্টিভিটিস গুলা। ধরেন বৃষ্টি হচ্ছে, সেগুলোকে ছাতা ধরে আছে, যে তাদের যেন কোনো প্রবলেম না হয়, তারা যেন না ভিজে। ঠিক আছে? সো আমব্রেলা অ্যাক্টিভিটিসটা হচ্ছে মেইনলি এইটা, কনসেপ্টটা মেইনলি এরকম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে কি কি মানে আমরা কি ধরনের প্র্যাকটিস করি, বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা কি কি জিনিসপত্র ফলো করি। তো দেখেন, পলিয়া হচ্ছে একজন ছিল আর কি, ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে? তো উনি ম্যাথমেটিশিয়ান থেকে উনি পরে কম্পিউটার সায়েন্সে অনেক করছে আর কি, অনেক কন্ট্রিবিউশন ছিল তার। তো উনি বলতেছেন যে আমরা কি রকম প্র্যাকটিস করব, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি প্র্যাকটিস করব। তো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের শুরুতে আমরা প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করব। দেখেন, যে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, সেই প্রবলেমটা কি হতে পারে, যে একটা কাস্টমারের কাছ থেকে আমরা প্রবলেমটা বুঝে নিলাম বলতে, যে ধরেন একটা কাস্টমার আমার কাছে একটা অ্যাপ বানাইতে আসছে বা একটা সফটওয়্যার বানাইতে আসছে। তো সে তার প্রবলেম গুলো ডিফাইন করলো, যে হ্যাঁ, আমি হচ্ছে আমার এই প্রবলেম আছে কোম্পানিতে, তো এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমি এই নতুন একটা সফটওয়্যার বানাবো। ঠিক আছে? তো তার মানে কি, কাস্টমারের কাছ থেকে কিন্তু একজন সফটওয়্যার ডেভেলপারকে অবশ্যই প্রবলেমটা ভালো করে বুঝে নিতে হবে। সেই প্রবলেমটা বুঝে নেওয়ার পরে সেই অনুযায়ী কি একটা প্ল্যান বানাতে হবে।
একটা সলিউশন বানাইতে হবে, একটা সলিউশন প্ল্যান করতে হবে, ঠিক আছে? সেই প্রবলেমটা বুঝে সেই অনুযায়ী কি একটা সলিউশন প্ল্যান করতে হবে। এবার আপনি যে প্ল্যানটা বানাইলেন বা যে সলিউশনটা বানাইলেন সেখানে আপনি সেটা ক্যারি আউট করবেন, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে আপনি যে প্ল্যানটা এক্সিকিউট করলেন, সেই এক্সিকিউট করার পরে দেখবেন যে হ্যাঁ আপনি যা যা চাইছিলেন বা আপনার সফটওয়্যার যা যা করার কথা সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা। তো দেখেন, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমে আসলে কমিউনিকেশনটা কি? কমিউনিকেশনটা হচ্ছে কাস্টমারদের সাথে কমিউনিকেশন বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, ঠিক আছে? এবং সেই ক্লায়েন্ট কি কি বললো আপনাকে, তার কি কি প্রবলেম বা কি জন্য সফটওয়্যার বানাচ্ছে সেগুলো আপনি অ্যানালাইসিস করবেন। এবার আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার সফটওয়্যার একটা মডেল বানাবেন বা একটা ডিজাইন বানাবেন বা একটা কি খসড়া বলি যাকে আমরা, বা একটা রাফ একটা এস্টিমেশন যেটা বলি, ঠিক আছে? তো আমরা আসলে ডিজাইন করব যে হ্যাঁ সফটওয়্যার ডিজাইনটা এরকম এরকম হবে, সফটওয়্যারটা আমরা এভাবে এভাবে আগাবো, সফটওয়্যার মডেলিংটা এরকম হবে, এই মডিউলের সাথে সফটওয়্যার এই মডিউলের সাথে এই মডিউল কানেক্টেড থাকবে, ধরেন মডিউল এ এর সাথে মডিউল বি কানেক্টেড থাকবে, আবার মডিউল বি এর সাথে ধরেন মডিউল জেড কানেক্টেড থাকবে। তো এইরকম যে টোটাল যে আর্কিটেকচার বা যে ডিজাইনটা সেটা হচ্ছে আপনার, এই যে দেখেন মডেলিং এন্ড সফটওয়্যার ডিজাইন। এবার আপনি আপনার আর্কিটেকচার বানাই ফেলছেন, আপনার সফটওয়্যার আর্কিটেকচার বা ডিজাইন বানাই ফেলছেন, এইবার আপনি কোড লেখা শুরু করবেন। সেই কোড লেখার পার্টটাকে আমরা বলতেছি ক্যারি আউট দ্য প্ল্যান। এবার যখন আপনার কোডটা যখন লেখা হয়ে গেল, মানে কি আপনার সফটওয়্যার বানানো হয়ে গেল, মেইন কাজটা হয়ে গেল, ইমপ্লিমেন্টেশন পার্টটা হয়ে গেল, আপনি টেস্ট করবেন, সফটওয়্যারটা টেস্ট করবেন। টেস্ট করবেন কারণ কি? টেস্ট করবেন যে আপনার যে যে ফাংশনালিটিস গুলা দেওয়ার কথা সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা। যেমন ধরেন আপনি একটা কিসের কথা বলবো, আপনি বিকাশের কথা চিন্তা করেন, তারা যখন সফটওয়্যারটা বানাইছে তাদের ফার্স্ট মেইন কাজ ছিল কি, টাকা যেন একজন কাস্টমার থেকে আরেকজন কাস্টমার কাছে সেন্ড বা রিসিভ করতে পারে। সো এইটা, সো বিকাশ অ্যাপের ক্ষেত্রে টেস্টিং এর ফার্স্ট পার্টটা হচ্ছে তারা চেক করবে যে হ্যাঁ টাকা কি আসলে যাচ্ছে কি যাচ্ছে কিনা, ঠিক আছে? আবার সাথে সাথে কি কোয়ালিটিটাও অ্যাসিওর করতে হবে। কোয়ালিটি অ্যাসিওরটা কি রকম, যে টাকা যদি আজকে পাঠাই, ধরেন আমি এক বিকাশ ইউজ করতেছি, অন্য জেলার আরেকজন বিকাশ ইউজ করতেছে, তাকে আমি টাকা পাঠাবো। তো আমি যদি টাকা আজকে পাঠাই আর তার কাছে যদি টাকা আগামীকাল যায়, তাহলে তো হলো না আসলে। এটা রিয়েল টাইমে হইতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিওর করা, ঠিক আছে? এখন দেখেন প্রত্যেকটাই আবার একটু ভালোভাবে এক্সপ্লেইন করতেছে পরের স্লাইড গুলাতে। দেখেন দেখেন আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এর ক্ষেত্রে আপনাকে কিছু কোশ্চেন করতে হবে, তাহলে হচ্ছে আপনি প্রবলেমটা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কি প্রবলেমটা ভালোভাবে বুঝতে হবে। তো প্রবলেমটা ভালোভাবে বুঝতে হলে এজ এ ডেভেলপার আপনাকে নিজে কিছু কোশ্চেন করতে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা কি দেখেন, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হু হ্যাজ এ স্টেক ইন দ্য সলিউশন টু দ্য প্রবলেম। ঠিক আছে, তার মানে কি আমার সফটওয়্যারের সাথে বা দ্যাট ইজ হু আর দ্য স্টেক হোল্ডার্স, মানে আমার সফটওয়্যারের সাথে আসলে কারা রিলেটেড। বা ধরেন আমি আমি সফটওয়্যারটা বানাচ্ছি একটা প্রতিবন্ধী মানুষদের জন্য। তো তার ধরেন একটা সফটওয়্যার আমি বানাচ্ছি প্রতিবন্ধীদের জন্য। সো আমাকে ওই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ সফটওয়্যারটা আমি এমন ভাবে বানাবো যেন প্রতিবন্ধীরা সেই সফটওয়্যারটা ইজিলি ইউজ করতে পারে, ঠিক আছে? সো আপনাকে মাথায় রাখতে হবে যে হু আর দ্য স্টেক হোল্ডার্স, ঠিক আছে? সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে আপনার হোয়াট আর দ্য আননোনস। হোয়াট আর দ্য আননোনস বলতে দেখেন হোয়াট ডেটা, ডেটা বলতে ধরেন আপনি কি ধরনের ডেটা টাইপ ইউজ করবেন, বা আপনি যদি একটা মেশিন লার্নিং রিলেটেড কিছু বানান তাহলে আপনাকে ডেটা সেটটা ভালোভাবে বুঝতে হবে যে আপনি কি ডেটা সেট ইউজ করবেন। সো কি ধরনের ডেটা, কি ধরনের ফাংশন আর কি ধরনের ফিচার্স আর রিকোয়ার্ড টু প্রপারলি সলভ দ্য প্রবলেম, ঠিক আছে? আমি কি কাস্টমারের কাছ থেকে প্রবলেম বুঝে নিছিলাম আর কি, ভালোভাবে শুনে নিছিলাম কাস্টমারের কাছ থেকে প্রবলেম। তো সেই প্রবলেমটা শুনে নেওয়ার পরে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি ধরনের ডেটা ইউজ করতে পারি, আমরা কি কি ফাংশন ইউজ করতে পারি,
বা কি কি ফিচার্স ইউজ করতে পারি, ঠিক আছে, সেইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ডলি দেখেন, ক্যান দ্য প্রবলেম বি কম্পার্টমেন্টালাইজড, তার মানে কি, ইজ ইট পসিবল টু রিপ্রেজেন্ট স্মলার প্রবলেম দ্যাট মে বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সো ধরেন আপনার পুরা আপনাকে একটা বিকাশের মতো একটা অ্যাপ বানাতে দিয়ে গেল, আপনাকে পুরা বিকাশের মতো একটা অ্যাপ বানাতে দিয়ে গেল একটা ক্লায়েন্ট, ঠিক আছে। তো এখন আপনাকে চিন্তা করতে হবে যে বিকাশ অ্যাপটা তো আসলে হিউজ একটা অ্যাপ, এটা বানাইতে অনেক সময় লাগবে, বা এটা তো অনেক ফাংশনালিটিস আছে আর কি, ঠিক আছে। তো এমন কি করা যায় যে বিকাশের এই টোটাল অ্যাপটা আমি একটু পার্ট পার্ট করে নিলাম, বা একটু ডিভাইড করে নিলাম বিভিন্ন ভাগে। যেমন ধরেন বিকাশের ইউজার ইন্টারফেস বানানো একটা পার্ট, সার্ভারের সাথে কানেক্ট করা একটা পার্ট, বা ডেটাবেজের কাজ হচ্ছে একটা আর একটা পার্ট। সো এরকম আপনাকে কি ভাগ করে নিতে হবে, যে ইউআই এর পার্ট হচ্ছে ইউআই এর কাজটা হচ্ছে একটা পার্ট, সার্ভারের সাথে কানেক্ট করা একটা পার্ট, ডেটাবেজ ইমপ্লিমেন্ট করা একটা পার্ট, ঠিক আছে। সো আপনার প্রবলেমটা যদি আপনি এরকম পার্ট পার্ট করতে পারেন বা এরকম কম্পার্টমেন্টালাইজ করতে পারেন, তাহলে আপনার জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজি হয়ে যাবে। তো কেন আমরা কম্পার্টমেন্টালাইজ করব বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এরপরে চলেন, ক্যান দ্য প্রবলেম বি রিপ্রেজেন্টেড গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা বলতে কি বোঝাচ্ছে, যে আমার যে প্রবলেমটা দিয়ে গেল, আরেকটা জিনিস মাথায় মনে রাখেন, একটা জিনিস মনে করেন যে রচনা লিখে দেওয়ার চেয়ে জিনিসটাকে যদি আমি কোনো একটা ছবি বা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা বোঝা আমাদের জন্য বেশি ইজি হয়ে যায় না, হয় কিনা বলেন। জি স্যার, ধরেন, গ্রাফের মাধ্যমে প্রকাশ করে। হ্যাঁ ধরেন এইরকম একটা ইয়ে আছে, যে একটা এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু মনে করেন 2, এক্স এর ভ্যালু মনে করেন 4, ওয়াই এর ভ্যালু মনে করেন 6। সো আমার এই ধরেন পয়েন্ট আছে কয়েকটা, দুইটা, এই পয়েন্ট দুইটা আমি যোগ করলাম, ঠিক আছে। সো আমি মনে করেন এই গ্রাফটা দিয়ে ইজিলি বুঝতে পারতেছি যে আমার আসলে সরলরেখাটা কিরকম বা আমার ইকুয়েশনটা কিরকম হইতে পারে। বাট আপনি যদি এরকম করে রচনা লিখে দেন যে এক্স এর 2 এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু 2, এক্স এর 2 এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু হবে 2, এক্স এর ভ্যালু যখন 4 তখন ওয়াই এর ভ্যালু হবে 6, এরকম করে যদি আপনি রচনা লিখেন তাহলে কিন্তু সেই জিনিসটা বোঝা অনেক টাফ হয়ে যায়। কিন্তু আপনি এই যে একটা গ্রাফের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করে দেন, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন 2, ওয়াই এর ভ্যালু তখন 2, এক্স এর ভ্যালু যখন 4, ওয়াই এর ভ্যালু তখন কি 6। বুঝতে পারছেন? তো কোনো কিছু যখন আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু আমাদের জন্য জিনিসটা বোঝা আরো ইজি হয়ে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে আমরা যখন প্রবলেমটা শুনে নিলাম ক্লায়েন্টের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে, আমরা চেষ্টা করব বা দেখব যে হ্যাঁ, প্রবলেমটা কি কোনোভাবে গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা যায়। যদি গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে আমাদের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টটা ইজি হয়ে যাবে বা সফটওয়্যার বানানোটা আরো ইজি হয়ে যাবে। এরপরে আসি কি, প্ল্যান দ্য সলিউশন। তো সলিউশনটা কিভাবে প্ল্যান করবেন? সলিউশনটা প্ল্যান করার আগে আপনার, আগে যে বলছিলাম, আপনাকে নিজেকে আপনি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আপনাকে নিজে কিছু প্রশ্ন করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি হতে পারে দেখেন। ফার্স্ট কোশ্চেনটা বলতেছে, হ্যাভ ইউ সিন সিমিলার প্রবলেমস বিফোর? সিমিলার প্রবলেমস বিফোর, হ্যাঁ। তো ধরেন আপনি হচ্ছে এর আগে বিকাশ অ্যাপটা বানাইছেন, ঠিক আছে। 2 বছর পর নগদ আপনার কাছে এসে বললো যে আমাকে বিকাশের মতো এরকম একটা অ্যাপ বানাই দাও, ঠিক আছে। সো আপনার আপনার মাথায় আসতে হবে, মানে আপনার মাথায় এই জিনিসটা আসতে হবে যে হ্যাঁ, আমি তো বিকাশ অ্যাপটা বানাইছিলাম, এই নগদ অ্যাপটাও তো আসলে বিকাশ অ্যাপের মতোই। সো ওইখানে যে যে ডেটা বা ওইখানে যে যে ফাংশন বা যেখানে যে যে ফিচার্স গুলো আমরা ইউজ করছিলাম, সেগুলো অনেক কিছুই কিন্তু আমরা এই অ্যাপে ইউজ করতে পারবো, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে হ্যাভ ইউ সিন সিমিলার প্রবলেমস বিফোর। বুঝতে পারছেন? সো আপনি যখন বিকাশ অ্যাপটা বানাইছিলেন, তখন আপনার মাথায় ছিল যে হ্যাঁ, আসলে এরকম অ্যাপ হতে পারে। সো এখন আপনি নগদের জন্য অ্যাপ বানাবেন,
সো ওই বিকাশে যে অনেক কিছু ইউজ করছিলেন ডেটা ফাংশন, সেগুলো কিন্তু আবার এইখানেও ইউজ করতে পারেন। ঠিক আছে? এরপরে দেখেন কি বলতেছে, হ্যাজ এ সিমিলার প্রবলেম বিন সলভড। ঠিক আছে? ইফ সো, হ্যাঁ যদি আপনি সিমিলার প্রবলেম সলভ করে থাকেন, এই যেটা আপনাকে বললাম, আর দ্য এলিমেন্টস অফ দ্য সলিউশন রিইউজেবল। তার মানে কি আপনি বিকাশ অ্যাপের জন্য যে যে জিনিসগুলো ইউজ করছিলেন সেগুলো কি নগদ অ্যাপের জন্য রিইউজেবল? ঠিক আছে, সেগুলো কি নগদ মানে সেই আমি যে ফাংশন গুলো লিখছিলাম বিকাশ অ্যাপের জন্য কোড করার সময়, বা বিকাশ অ্যাপের জন্য আমি যে যে টেস্টিং গুলো করছিলাম সেইগুলো কি নগদ অ্যাপের জন্য অ্যাপ্লিকেবল? ঠিক আছে, তার মানে কি সিমিলার প্রবলেম কি আগে সলভ করা হয়েছে, আর যদি সলভ করা হয়ে থাকে তাহলে ওইখানে যে যে জিনিসগুলো বা কোড বা যে ফাংশন যেটা ইউজ করছিলাম সেগুলো কি এখানেও ইউজ করা যাবে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসে দেখেন, ক্যান সাব প্রবলেমস বি ডিফাইন্ড। সাব প্রবলেমস বলতে একটা প্রবলেমকে যখন আমরা ডিভাইড করে ফেলি, ধরেন একটা প্রবলেম হচ্ছে এত বড়, তো এইটাকে যদি আমরা ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে ফেলি, এইরকম মনে করেন ছোট ছোট অনেক কাজে ডিভাইড করে ফেলি, তাহলে কি আমাদের জন্য ইজি হয়ে যায় না কাজটা করা? জি স্যার। হ্যাঁ, সো দেখেন, সো এই জন্য কি, এই জন্য আমাদেরকে মানে চিন্তা করতে হবে যে আমার যে প্রবলেমটা দিছিল, ঠিক আছে, সেই প্রবলেমটাকে সাব প্রবলেমে ডিফাইন করা যায় কিনা। যেমন দেখেন এই বড় কাজটাকে, এই বড় পার্টটাকে আমরা ছোট ছোট পার্টে ডিফাইন করে ফেলছি, ছোট ছোট পার্টে ডিভাইড করে ফেলছি। সো এই ছোট ছোট পার্ট গুলো কিন্তু তখন সলভ করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এই ছোট ছোট পার্টের জন্য আগে থেকেই কোনো সলিউশন থাকে তাহলে তো আপনার জন্য আরো ভালো। ঠিক আছে, সো কোন একটা বড় প্রবলেমকে আমরা সাব প্রবলেমে ডিভাইড করব, এবং এই সাব প্রবলেমের যদি কোনো আগে থেকে সলিউশন থেকে থাকে তাহলে সেটা তো ইনস্ট্যান্টলি ইউজ করে ফেলবো। অথবা যদি কোনো সলিউশন না থাকে তাহলে কি সাব প্রবলেম ইউজ মানে সলভ করা কিন্তু একটা বড় প্রবলেমের চেয়ে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, লাস্টলি কি বলতেছে দেখেন, ক্যান ইউ রিপ্রেজেন্ট এ সলিউশন ইন এ ম্যানার দ্যাট লিডস টু ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন। সো এমন একটা সলিউশন আমাকে বানাইতে হবে যেন সেই সলিউশনটা কি ইফেক্টিভ হয়, মানে ইমপ্লিমেন্টেশনটা ইফেক্টিভ হয়। ঠিক আছে, বা একদম বাংলা কথা আর কি, ইফেক্টিভ মানে কি, ইফিসিয়েন্সি, ইফেক্টিভ মানে কি বলেন তো, ইফিসিয়েন্সি বাড়ানো বা দক্ষতা বাড়ানো বা কার্যদক্ষতা বাড়ানো। ঠিক আছে, এরপর 3 নাম্বার পার্টটা কি ছিল দেখেন, পলি আমাদের কি সাজেস্ট করছে, পলি সাজেস্ট করছে ক্যারি আউট দা প্ল্যান বা কোড জেনারেশন, যে পার্টটা মানে যেই পার্টে হচ্ছে আমরা মেইনলি কোডিং করি অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট, আমরা যেটা ধরি মেইনলি যে কোড টোড করা, প্রোগ্রামিং লেখা। তো সেই পার্টে আমাদেরকে নিজে কি কোশ্চেন করতে হবে যে ডাজ দ্য সলিউশন কনফার্ম টু দ্য প্ল্যান। ঠিক আছে, তো তার মানে কি আমি কি বলছিলাম যে দেখেন শুরুতে আমি একটা প্ল্যান বানাইছিলাম না, একটা প্ল্যান করছিলাম, এই যে দেখেন মডেলিং আর ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, এই পার্টে কি আমি একটা প্ল্যান বানাইছিলাম, এই দেখেন প্ল্যান এ সলিউশন। ঠিক আছে, তো এখন আমার কথা হচ্ছে যে আমি যে কোডটা করলাম, আমি যে ইমপ্লিমেন্টেশন পার্টটা করলাম, আমি যে কোডিং লিখলাম, আমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডিং লিখলাম বা সলিউশনটা বানাইলাম, সেটা কি আমার প্ল্যানের সাথে সামঞ্জস্য আছে, নাকি আমি প্ল্যান যে এরকম করছিলাম আমি কোড লিখতেছি আর এক রকম। ঠিক আছে, যে ধরেন আমি প্ল্যান করছিলাম এই হবে, আমি এরকম এরকম করব, কিন্তু দেখি যে আমার কোড হয়ে গেছে অন্যরকম। যা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, না নেট আমারও আছে।
আচ্ছা, আমি আসলে দুঃখিত, আমার ইলেকট্রিসিটি চলে গেছে বুঝছেন, তো আমার ওয়াইফাইও চলে গেছে, তো আমি আর কি স্যার আজকে পুরো দিন নেট অনেক প্রবলেম করতেছে স্যার। আমার সকালেও নেট ছিল না বুঝছেন, তো আমি এখন জি স্যার, আপনি ডেটা মেবি সাবমেরিনের কানেক্ট এর কার্যক্রম চলতেছে, আইএসপি হতে থেকে পারে। এরকম একটা এসএমএস করছিল। আচ্ছা, তো আমরা চলেন আগাই। আমার কথা তো শুনতে পাচ্ছেন, মোবাইল ডেটা, কিন্তু মোবাইল ডেটা আমার মনে হয় বেশ ফাস্ট আছে। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। সো কি বললাম, দেখেন এই যে যে সলিউশনটা আমি বানাইছি সেটা কি আমার প্ল্যানের সাথে সামঞ্জস্য আছে কিনা। আমি প্ল্যান করছিলাম একরকম, কিন্তু আমি কোড লিখে কোড লিখতে লিখতে অন্যদিকে চলে গেছি, আমার প্ল্যানের সাথে কোনো মিলই নাই। ঠিক আছে, তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, লাস্টলি কি বলতেছে, এটা ক্যারি আউট দ্য প্ল্যানের লাস্ট পয়েন্ট কি বলতেছে, ইজ ইচ কম্পোনেন্ট পার্ট অফ দ্য সলিউশন প্রবাবলি কারেক্ট। মানে হচ্ছে আমি যে আপনার বিভিন্ন ছোট ছোট ভাগে ইয়া করছিলাম না, ছোট ছোট ভাবে ডিভাইড করছিলাম বা সাব প্রবলেমে ডিভাইড করছিলাম। তো আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে ওই যে ছোট ছোট সাব প্রবলেমের জন্য বা ছোট ছোট মডিউলের জন্য যে কোডটা লিখছিলাম সেইটা আগে ঠিক আছে কিনা। তো আমার সাব প্রবলেমটা যদি আগে ঠিক থাকে, তাহলে আমার যে বিগার যে মডিউলটা বা বিগার যে প্রবলেমটা বা বিগার যে কোডটা সেটা ঠিক থাকবে। তো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা বিশাল বড় সি প্রোগ্রামিং এর কোড লিখলেন যেখানে অনেকগুলো ফাংশন থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলো ফাংশন থাকতে পারে। সো আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই ফাংশন গুলো আগে কাজ করে কিনা সেটা আপনাকে আগে এনশিওর করতে হবে। তো আপনার ফাংশন গুলো যখন কাজ করবে তখন কিন্তু টোটাল মেইন প্রোগ্রামটা আমার রান করবে সি প্রোগ্রামে। ঠিক আছে, সো সাব প্রবলেমটা আগে আমাদেরকে দেখতে হবে যে এইটা কারেক্ট কিনা বা এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। আর লাস্টলি হচ্ছে আমি যে যেটা হচ্ছে আপনার যে পার্টটা ছিল আপনার টেস্টিং আর কি কোয়ালিটি অ্যাসুরেন্স। ঠিক আছে, তো এটা কি বলতেছে, এক্সামিন দ্য রেজাল্ট। তো আমি যে সলিউশনটা বানাইলাম সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সলিউশনটা আসলে ঠিক আছে কিনা সেটা টেস্ট করব, বা আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে ফাংশনালিটি গুলো দেওয়ার কথা সফটওয়্যারটা সেগুলো ঠিক মতো দিচ্ছে কিনা। তো দেখেন, ইজ ইট পসিবল টু টেস্ট ইচ কম্পোনেন্ট পার্ট অফ দ্য সলিউশন। ঠিক আছে, তো দেখেন আমরা কি আমাদের টোটাল সফটওয়্যারটাকে অনেক ছোট ছোট কম্পোনেন্ট বা অনেক ছোট ছোট মডিউলে ডিভাইড করতেছিলাম। তো আমাদের টার্গেট হবে হচ্ছে এই টোটালটাকে একবারে টেস্টিং না করে, একবারে টেস্টিং না করে যদি সম্ভব হয় ছোট ছোট পার্টগুলোকে টেস্টিং করা, তাহলে আমরা ছোট ছোট পার্টগুলোকে টেস্টিং করব। মানে আমার ছোট ছোট ফাংশনালিটিস গুলো ঠিক মতো দিচ্ছে কিনা সেগুলো আগে চেক করব। ঠিক আছে, আমার টোটাল যে কোডটা বা টোটাল যে মডিউলটা সেটা কি আউটপুট দিচ্ছে সেইগুলো চেক করার আগে যদি ছোট ছোট গুলো টেস্ট করা পসিবল হয় যে এরা ঠিক মতো এদের কাজ করতেছে কিনা, বা এদের ফাংশনালিটি গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, বা এদের যা আউটপুট দেওয়ার কথা বা যা করার কথা সেগুলো করতেছে কিনা, সেইগুলো আগে আমরা দেখবো। তো এইগুলো যদি কাজ করে তাহলে এটা অবশ্যই কাজ করার কথা। ঠিক আছে, আচ্ছা, আর লাস্টলি দেখেন, ডাজ দ্য সলিউশন প্রডিউস রেজাল্টস দ্যাট কনফার্ম টু দ্য ডেটা ফাংশনস এন্ড ফিচার্স এন্ড ডেটা রিকোয়ার্ড। ওই যে শুরুতে আমরা যেগুলো ঠিক করছিলাম যে হ্যাঁ আমরা এই ডেটা টাইপ ইউজ করব, এই ডেটা সেট ইউজ করব, বা আমরা এই ফাংশন গুলা ইউজ করব, এই ফিচার গুলা ইউজ করব। তো লাস্টে এসে আমরা দেখবো যে হ্যাঁ সেইগুলা ঠিকঠাক ইউজ করা হয়েছে কিনা। ঠিক আছে, বা আমার যে যে ফাংশন গুলো হওয়ার কথা সেইগুলো আমরা যে শুরুতে যে প্ল্যান করছিলাম ঠিক মতো এখন সেগুলা হচ্ছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের স্টেপস আর কি, যেটা হচ্ছে আপনার নর্মাল প্র্যাকটিস, মানে একটা সফটওয়্যার ফার্মে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই স্টেপগুলো আসলে ফলো করা হয়, বা এই প্র্যাকটিসটা আসলে ফলো করা হয়, এবং যেটা হচ্ছে পলিয়া সাজেস্ট করছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনাদের যে পার্টটা আসে সেটা হচ্ছে কি হুকারস জেনারেল প্রিন্সিপালস। ঠিক আছে, তো একটা সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে হুকারস আপনাদেরকে কিছু জিনিস সাজেস্ট করতেছে।
সেগুলো কি কি দেখেন, দ্য রিজন অল ইট এক্সিস্ট। তো এইটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে আপনাদেরকে বোঝাচ্ছে যে সফটওয়্যারটা আপনি কিসের জন্য বানাইছেন, সফটওয়্যার বানানোটা আপনার রিজনটা কি ছিল, মেইন রিজনটা কি ছিল, যেন আপনার স্টেক হোল্ডাররা এটা ঠিক মতো ইউজ করতে পারে, বা এই সফটওয়্যারটা যারা ইউজ করবে তারাও কিন্তু স্টেক হোল্ডার। মানে কি সফটওয়্যারের সাথে যারা রিলেটেড সবাই স্টেক হোল্ডার। তো তার মানে কি সফটওয়্যার যারা ইউজ করবে তারাও এক ধরনের স্টেক হোল্ডার। তো সফটওয়্যার যাদের জন্য বানানো হচ্ছে সেইটা আমাদের মাথায় আছে কিনা। তো দ্য রিজন ইট অল এক্সিস্ট। তো সফটওয়্যারটা কাদের জন্য এক্সিস্ট করে, কাস্টমার যারা ইউজ করবে, ঠিক আছে, যারা ইউজ করবে। তো তাদের কথা মাথায় রেখে আমাদের কি সফটওয়্যারটা ডিজাইন করতে হবে বা ডেভেলপ করতে হবে। এই জন্য বলতে দেখেন দ্য রিজন ইট অল এক্সিস্ট। তো কাদের কাদের জন্য বানাচ্ছি, আমার সফটওয়্যারটা কিসের কিসের জন্য আসলে বানাচ্ছি, আমার সফটওয়্যার বানানোর রিজনটা কি, যেন কাস্টমাররা ঠিক মতো ইউজ করতে পারে। সেকেন্ডলি দেখেন কি বলতেছেন, আমার সফটওয়্যারটাকে, এটাকে হচ্ছে সংক্ষেপে কিস বলতেছে আর কি। তো এটাকে কি বলে, কিপ ইট সিম্পল স্টুপিড। মানে হচ্ছে আমার সফটওয়্যার ডিজাইন বা সফটওয়্যারের কোডিং লেখা বা সবকিছু যেন সিম্পল হয়, ঠিক আছে। মনে করেন যে অনেক কঠিন ডেটা স্ট্রাকচার, অনেক কঠিন ফাংশন টাংশন ইউজ করে একদম ভরায় ফেললাম, সেটা আসলে সাজেস্ট করতেছে না। তো আমাদের আবার এমন সিম্পলও যেন করে ফেলেন না যে আপনার মেইন যে সফটওয়্যারের যে মেইন ফাংশনালিটি সেটা আবার কাজ করে না, ঠিক আছে। একদম সিম্পল আরও করে ফেলা যাবে না, কিন্তু আমাদের সফটওয়্যার বা কোডিং বা আমার সফটওয়্যার ডিজাইনটাকে সিম্পল রাখতে হবে। তো এই জন্য বলতেছি দেখেন কিপ ইট সিম্পল স্টুপিড। সো আমার কোডিং বা আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডিজাইনটা যতটা সিম্পল রাখা যায়। স্যার বলেন। কোশ্চেন স্যার, লাস্টে স্যার স্টুপিডটা রাখার কারণটা কি? তো আচ্ছা, আসলে এটা হচ্ছে আপনার মিলানোর জন্য বানানো, কিসের সাথে মিলানোর জন্য, বুঝছেন, কিসের সাথে মিলানোর জন্য স্টুপিড পার্টটা বলতেছে আর কি। বা ধরেন একজন খুব পণ্ডিতি করে, ডেভেলপারকে হ্যাঁ ধরেন, ডেভেলপারকে স্টুপিড বলতেছে স্যার এখানে, হ্যাঁ মানে যে কোড করছে ডেভেলপার কি তাকে। স্টুয়ার্ড বলতেছে যে ধরেন একজন একদম কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার কোড টোড লিখে ফাটায় দিছে, ঠিক আছে, তাকে বলতেছে ধুর বেটা তুই তো একটা স্টুপিড, এত কঠিন কোড লেখার দরকার নেই, এটা তো সিম্পলি করা যায়, সিম্পল ভাবে কোড লিখ, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম, ডেভেলপারকে আসলে স্টুপিড বলতেছে, কিপ ইট সিম্পল স্টুপিড। বুঝতে পারছেন? তারপরে দেখেন মেইনটেইন দা ভিশন। ভিশনটা কি, ভিশনটা হচ্ছে আমার সফটওয়্যার, ভিশনটা ধরতে পারেন যে আপনার সফটওয়্যারের মেইন সফটওয়্যার বানানোর একটা ভিশন তো ছিল যে আমার সফটওয়্যার আমাকে এত তারিখের মধ্যে দিতে হবে, সফটওয়্যারের এই ফাংশন মানে এই ফাংশনালিটি দিতে থাকতে হবে, আমার সফটওয়্যারটা এত তারিখের মধ্যে ডেলিভারি। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে শোনা যাচ্ছে। সো ওই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমার আমাকে ওইভাবে কাজ করতে হবে যেন আমি আমার যে ডেট দিছে, আমাকে ডেলিভারি ডেট দিছে সফটওয়্যারটার, তার মধ্যে যেন আমি আমার সবকিছু শেষ করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে হচ্ছে মেইনটেইন দা ভিশন, ঠিক আছে। স্যার এই স্টুপিডটা মনে হয় আমার ডেভেলপারকেই বলা হয়েছে। জি জি হ্যাঁ, স্টুপিডটা আমি এটাই বললাম, স্টুপিডটা হচ্ছে আপনার ডেভেলপারকেই বলা হয়েছে। ডেভেলপারকে বলতেছে যে স্টুপিড তুমি এত কমপ্লেক্স কোড কেন লিখো, এত কমপ্লেক্স করে কেন সহজ ডিজাইন করে করছো, লিখো। তুমি জিনিসগুলো সহজ করে লিখো, ঠিক আছে, এত কঠিন করে লেখার কিছু নাই। তো ডেভেলপারকে আসলে স্টুপিড বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এই মিটিংটা আমি শেষ করে দিচ্ছি, সময় 3 মিনিট আছে, আপনারা আবার নতুন করে একটু জয়েন করেন, হ্যাঁ সেম লিংকে, ঠিক আছে। স্যার সেম লিংকে। হ্যাঁ সেম লিংকে আবার একটু জয়েন করেন, ঠিক আছে।